আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আমি হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাইলে ঠিক আছে। আমরা পড়ায় ফিরে আসি। আমরা পড়তেছিলাম হচ্ছে জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের আমরা অলরেডি পড়ে ফেলছি প্রায় অর্ধেক অংশ। মানুষের লিঙ্গ নির্ধারণ পড়ছি, জেনেটিক ডিসঅর্ডার পড়ছি। আমরা আজকে পড়বো হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। কালার ব্লাইন্ডনেস নিয়ে পড়বো। কালার ব্লাইন্ডনেস শেষ করতেই অনেক সময় লেগে যাবে, দেখা যাক। তারপরে যদি আমরা সময় পাই থ্যালাসেমিয়াটা পড়বো। এটা আমরা টোটাল পড়বো নোট থেকে। বইয়ে অনেক শর্টে লেখা আছে এবং মানে সিরিয়ালি সিকোয়েন্স ওয়াইজ লেখা নাই। সো বই থেকে পড়তে গেলে একটু ঝামেলা হয়। আমরা এটা সাজানো আছে আমাদের নোটে। আমরা নোটটা তো তোমাদের প্রোভাইড করছি, আমরা ওখানে চলে যাই। তাইলে আমরা আজকে পড়বো হচ্ছে বর্ণান্ধতা সম্পর্কে। বর্ণান্ধতার ইংরেজি বর্ণ মানে হচ্ছে রং, অন্ধতা মানে তো চোখে দেখে না, ব্লাইন্ড। তাইলে বর্ণের আরেকটা নাম হচ্ছে রং। রঙের ইংরেজি আমরা জানি কালার, এই জন্য বর্ণান্ধতাকে কি বলা হয় ইংরেজিতে? কালার ব্লাইন্ডনেস বলা হয়, তাই না? তাইলে এখান থেকে আমরা একটু দেখি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা কি এবং কেন হয়। প্রথমে আমরা চলে আসি এটার কি কি নাম আছে। আমাদের সবগুলো নাম জানতে হবে, কারণ পরীক্ষায় কখন কোনটা দিয়ে দিবে কোনো ঠিক ঠিকানা নাই। তাইলে বর্ণান্ধতা, বর্ণান্ধ, বর্ণবৈকল্য, ইংরেজিতে হচ্ছে কালার ব্লাইন্ডনেস, সবগুলো একই কথা। তাইলে এইটা কাকে বলে? বর্ণান্ধতা সম্পর্কে আমাদের ক খ গ ঘ যেখানেই প্রশ্ন আসুক এই কাকে বলে এইটা তো জ্ঞানমূলক। জ্ঞানমূলক যেহেতু সকল প্রশ্নের মধ্যে থাকে, তার মানে বলা চলে এই জ্ঞানমূলকটা কাকে বলে এটা আমাদের সব প্রশ্নেই লাগবে ক খ গ ঘ এর জন্য। এই জন্য এইটুকু আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে বর্ণান্ধতায় কি হয় এইটা আগে আমরা একটু দেখি। দেখো এই ছবিটাতে এই চার্টটার নাম হচ্ছে ইশিহারা চার্ট, এটা জানতে হবে। আমরা বর্ণান্ধতা নির্ণয় করি কোন পরীক্ষার মাধ্যমে? তাহলে পরীক্ষার নাম হচ্ছে ইশিহারা পরীক্ষা। এটা এখানে লেখা নাই, এটা একটু তোমরা নোট করে নিবা যে বর্ণান্ধতা বর্ণান্ধতা আমাদের নির্ণয় করার জন্য যে পরীক্ষাটা করা হয়, বর্ণান্ধতা নির্ণয়ক পরীক্ষার নাম ইশিহারা পরীক্ষা। আর এই ইশিহারা পরীক্ষা করতে একটা বই থাকে, একটা বইয়ে অসংখ্য পেজ থাকে, ওই পেজগুলাতে এরকম চিত্র থাকে। একটু আজানটা হয়ে যাক, একজন একটু কনফার্ম করো শুনতে পাচ্ছ কিনা। জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা চলে আসি। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে নিই তোমাদের সাথে। বিশেষ করে ক্লাস 10-এ যারা আছো, তোমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি কতটুকু আগাচ্ছে এটা কি আমাদের শুধু এই শিক্ষকদেরকে দিয়ে ক্লাস নিলে আমাদের শেষ হবে কি না? যদি শেষ না হয় সেক্ষেত্রে আমরা ওইটারও অনলাইন ক্লাস হয়তো শুরু করব। এবং ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমার ঢাকায় বেশ হাই কোয়ালিটির শিক্ষক আছে আর কি। তোমরা যদি সময় বের করতে পারো তাইলে আপাতত একদিন করে, তোমাদের হয়তো একদিন করে সপ্তাহে ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে ওনার সাথে কথা বলে। তোমরা একটু আমাকে জানাইও। আমরা চলে আসি, পড়ায় চলে আসি। তাইলে বর্ণান্ধতা আমরা যে পরীক্ষাটা করি পরীক্ষাটার নাম ইশিহারা পরীক্ষা। কি পরীক্ষা? ইশিহারা পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য একটা 15-16 পৃষ্ঠার ধরো একটা বই থাকে, ওই বইয়ের 15-16টা পাতা থাকে, প্রত্যেক পাতায় এরকম করে একটা করে ছবি থাকে, এখানে অসংখ্য এরকম সংখ্যা বা নাম্বার লেখা থাকে। এখন এই সংখ্যা বা নাম্বারগুলোর মধ্যে তুমি যদি লক্ষ্য করো দেখবা কিছু আছে একদম গাঢ় সবুজ, কিছু আছে একটু হালকা সবুজ, কিছু আছে দেখো হালকা লাল, এগুলা হচ্ছে গাঢ় লাল। এটা আসলে লাল কালার, এখানে কমলার মতো লাগতেছে। ঠিক আছে, কিছু আছে পিঙ্কের মতো, মানে অসংখ্য কালারের কি থাকে, মিশ্রণ থাকে এখানে। তবে প্রত্যেকটা পৃষ্ঠাতেই এরকম কোনো না কোনো একটা সংখ্যা বোঝা যায়। তো যারা বর্ণান্ধ তারা এই রঙগুলো আলাদা করতে পারে না। বর্ণান্ধ মানে কি? বর্ণান্ধ মোটামুটি আমাদের এই বইয়ে বলা আছে দুই ধরনের কথা। কয় ধরনের কথা বলা আছে? দুই ধরনের। একটা হচ্ছে রেড গ্রিন, আরজি। তাইলে রেড গ্রিন, রেড মানে লাল, গ্রিন মানে সবুজ, লাল সবুজ বর্ণান্ধ। আর আরেকটা কি বলা আছে, আরেকটা হচ্ছে নীল হলুদ বোধ হয়। আরেকটা হচ্ছে নীলের ইংলিশ কি? ব্লু। আর হলুদের ইংলিশ ইয়েলো, ব্লু ইয়েলো। তাইলে আরজি, আরজিবিওয়াই, এই দুই ধরনের। এখন এখানে আমরা চলে আসি
যারা বর্ণান্ধ তাদের কাছে সাধারণত সকল বর্ণান্ধের ক্ষেত্রেই সকল বর্ণান্ধই লাল সবুজ বর্ণান্ধ থাকে। যারা আমাদের নীল হলুদ বর্ণান্ধ তারাও মূলত লাল সবুজ বর্ণান্ধ থাকবে, পাশাপাশি নীল হলুদও বর্ণান্ধ থাকবে। আবার অনেকেই আছে শুধুমাত্র লাল সবুজ বর্ণান্ধ, নীল হলুদ ঠিকঠাক দেখতে পারে, নীল হলুদ বর্ণান্ধ নয়। ঠিক আছে, তাইলে আমাদের কিছু বেসিক জানতে হবে। প্রথমে আমরা চলে আসি, আমাদের চোখের বেসিক জানতে হবে। আমরা কোনো জিনিস কিভাবে দেখি, আমাদের টেবিলের ওপরে যদি একটা আপেল রাখা থাকে, আমাদের টেবিলের ওপরে একটা আপেল রাখা থাকলে সেই আপেলটার দিকে আমরা যখন তাকাই, প্রথমে আমরা কি করি, আমাদের ব্রেনটা করে সেখানে কি করে যে সেখানে কোনো একটা জিনিস আছে এইটা দেখে। কি করে, প্রথমে কি করে, কোনো একটা জিনিস যে টেবিলের ওপর আছে আমাদের চোখ এইটা দেখে। তাইলে প্রথম ধাপে আমাদের হয় হচ্ছে দর্শন, তাই না, দেখা। প্রথম ধাপে কি হয়, দেখা। আমাদের চোখ প্রথম ধাপে দেখে যে কিছু একটা আছে, কি আছে এখনো দেখে নাই, খেয়াল করে নাই। এরপরে সে খেয়াল করে যে জিনিসটা কি, তার মানে জিনিসটা তারা কি, সে চোখ কি করে, শনাক্ত করে। তাহলে প্রথমে দেখে, এরপরে শনাক্ত করে। এরপরে কি করে যে টেবিলের কি রং আছে, টেবিলের রঙের সাথে জিনিসটার রঙের পার্থক্য কি। টেবিলের রং আর জিনিসের রং যদি একই রকম হয়, মনে করো টেবিলও কালো, টেবিলের ওপর একটা মনে করো যে কালো তুমি কয়েন রাখছো, কালো কালারের, ওই কালো কয়েনটা কি তুমি দূর থেকে বুঝতে পারবা না। তাইলে ওই কালো টেবিলের উপর যদি একটা লাল টকটকে কয়েন থাকতো তুমি অনেক দূর থেকে দেখতে পাইতা। তাইলে যে দুইটা কালার, এই কালারের কি করে, পার্থক্য করে, তাদের রঙের মধ্যে পার্থক্য করে, তখন শিওর হয় যে এইটা এই জিনিস, তাই না। তাইলে কয়টা ধাপে আমাদের কোনো জিনিস আমাদের চোখ দেখে, প্রথমে দেখে, এরপরে জিনিসটা কি, মানে কিছু একটা আছে এটা দেখে, এরপরে ওখানে কি জিনিস আছে এটা শনাক্ত করে, সেটাকে আপেল না কোনো বল না কি এটা শনাক্ত করে। এরপর ওই জিনিসের রং কেমন আর টেবিলের রং কেমন এটা পার্থক্য করে। এটা পার্থক্য করলেই বুঝতে পারে যে জিনিসটার রং কেমন, লাল থাকলে লাল, সবুজ থাকলে সবুজ, তাই না। তাহলে এই তিনটা ধাপ যে সিরিয়াল, এই সিরিয়ালটা আমাদের লাগবে। এখানে দেখো যে তাহলে আমরা জানি যে যারা বর্ণান্ধ তারা কিছু রং দেখতে পায় না। কোন কোন রং দেখতে পায় না, মুছে দিছে এখানে, কোন কোন রং দেখতে পায় না, এদিকে রেড গ্রিন আর হচ্ছে ব্লু ইয়েলো, লাল সবুজ আর হচ্ছে নীল হলুদ। এই যে কতিপয় রং, সব রং তো এখানে চলে আসলো না, আসলো কয়টা রং, কতিপয় রং আসলো, কয়েকটা রং আমাদের চোখ শনাক্ত করতে পারে না বা দেখতে পারে না বা বুঝতে পারে না যারা বর্ণান্ধ তাদের। তাইলে এই কতিপয় রং, এই কথাটা আমাদের প্রথমে চলে আসবে। দেখো যে মানুষের কতিপয় রং দেখার, তাহলে প্রথমে কি করে, দেখে, এরপরে কি করতো, শনাক্ত করে। তাহলে দেখার, শনাক্ত করার বা এরপরে কি করে, পার্থক্য করে, রঙের পার্থক্য করে বা পার্থক্য করার, এটা কি বর্ণান্ধ তারা করতে পারে না, তার মানে এটা করতে অক্ষম। তাহলে এটা পার্থক্য করার অক্ষমতাজনিত, এটা কিসের সমস্যা, চোখের সমস্যা। তাহলে অক্ষমতাজনিত চোখের ত্রুটিকেই কি বলে, বর্ণান্ধতা বলে। তাহলে তোমাদের বইয়ে এটার দেওয়া নাই, হচ্ছে সংজ্ঞা দেওয়া নাই। এই সংজ্ঞাটা এখান থেকে পড়ে নিতে হবে। তাহলে মানুষের কতিপয় রং, তাহলে প্রথমে মানুষের বর্ণান্ধতা কি, রং রিলেটেড, তাহলে প্রথমেই রং আসবে। তাহলে মানুষের কতিপয় রং, এরপর তিনটা ধাপ, কি কি, দেখার, শনাক্ত করার বা পার্থক্য করার। দেখার, শনাক্ত করার বা পার্থক্য করার অক্ষমতাজনিত কিসের সমস্যা, এটা চোখের সমস্যা, দেখার সমস্যা, তার মানে চোখের ত্রুটিকেই কি বলে, বর্ণান্ধতা বলে। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই, এটা মুখস্থ হয়ে গেছে। এরপরে আমরা চলে আসি, যেহেতু এটা আমাদের এর আগে লিখছিলাম SLD, তাই না, সেক্স লিঙ্কড ডিজিজ। আর আমরা জানি যে সেক্স লিঙ্কড ডিজিজ ছেলেদের বেশি হয় না মেয়েদের বেশি হয়, ছেলেদের বেশি হয়, তাই না। তাহলে ছেলেদের বেশি হয়, কেন ছেলেদের বেশি হয়, ছেলেদের একটা মাত্র কি থাকে, একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে। কয়টা এক্স ক্রোমোজোম থাকে ছেলেতে, একটা এক্স ক্রোমোজোম থাকে। তাহলে এই একটা এক্স ক্রোমোজোমে
মিউটেশন হইলেই সেই ছেলে ডিরেক্ট কি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রোগী হয়ে যাবে, সে কোনো বাহক হিসেবে কাজ করবে না। তার মানে ছেলেরা কখনো বাহক হিসেবে কাজ করে না, এগুলো আমরা পড়ে আসছি যে কিভাবে কি হয়। তাহলে আমরা জানি যে এই এসএলডি বা সেক্স লিঙ্কড ডিজিজগুলা বা জিন রিলেটেড ডিজিজগুলা আমাদের ছেলেদের বেশি হয়। তাইলে এক্ষেত্রে বিশ্বের প্রতি 10 জন পুরুষে একজনের এই বর্ণান্ধ দেখা দিতে পারে। তার মানে ব্যাপারটা এরকম যে মেয়েদের এসব রোগ হয় না বললেই চলে। এক্ষেত্রে প্রতি 10 জনে কয়জনের হচ্ছে, একজনের। অবশ্যই পুরুষ কথাটা খেয়াল করতে হবে যে অপশনে পুরুষ দেওয়া আছে না মহিলা দেওয়া আছে। দেখা যাচ্ছে তোমাকে এমসিকিউ দিয়ে দিল নিচের কোনটি সত্য বহুপদী 1 2 3, তাহলে কয়ে থাকবে 1 ও 2, ক্ষয়ে 2 ও 3, এভাবে থাকবে। এখন 1 নম্বরেই দিয়ে দিছে কি যে এই যে সাধারণত প্রতি 10 জন পুরুষের জায়গায় দিয়ে দিছে মহিলা, প্রতি 10 জন মহিলাতে একজনের এই সমস্যা দেখা দিতে পারে। দেখো একটা শব্দ, বাট তোমার ওই শব্দ কিন্তু তোমার চোখ হিট করে না। তোমার চোখ হিট করবে 10 জনে একজন আছে নাকি, পুরুষ হোক মহিলা হোক হিজড়া হোক যা হয় হোক, তাই না? আমাদের চোখ ওখানে হিট করে না। এই জন্য এই জিনিসটা তোমাকে দেখাই দেওয়াই হচ্ছে আমার কাজ। তাহলে তোমার কোথায় খেয়াল করতে হবে, তাহলে পরীক্ষায় যদি এরকম অপশন থাকে অবশ্যই পুরুষ কথাটা খেয়াল করতে হবে। তার মানে 3টা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এক হচ্ছে 10 জন পুরুষ একজন, তাহলে 10 জন পুরুষে একজন। এখন স্বাভাবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে মানুষ আছে তারা যদি আমাদের এই যে এই ছবিটার দিকে তাকায়, তাহলে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ যারা, তারা এই ছবিটার দিকে তাকালে কত সংখ্যাটি দেখতে পারবে? তাহলে সাধারণ দৃষ্টি সম্পন্ন যারা, তারা দেখতে পারবে এই যে 74ই দেখবে। বাট যারা স্বল্প, এই কথাটা তোমাদের বইয়ে লেখা নাই, যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন তারা দেখবে এই বরাবর এরকম দেখবে, এই যে এই বরাবর এরকম দেখবে, আর এই 4-এর এই ঠ্যাংটা শুধু দেখবে, দেখে মনে হবে যে 21। তাহলে এই যে 2 আর 1 এরকম ভাববে। তাইলে যারা স্বল্পর জন্য এই যে কিছু কিছু অংশ, এই অংশগুলা, এই পাশে 4-এর এই অংশটা, এগুলা তারা বুঝতে পারবে না। এখানে যে একটা পার্থক্য আলাদা স্পেস আছে, এই স্পেসগুলো তারা আলাদা করতে পারবে না। এই জন্য তারা কি দেখবে, হালকা হালকা দেখবে 21 লেখা। আর যারা সম্পূর্ণ বর্ণান্ধ তারা এখানে কিছুই দেখতে পারবে না, তারা ভাববে যে সব এখানে লাল রং আছে বা সব এখানে একই রং, এখানে আলাদা, আসলে সব লাল রং আছে দেখবে না, তারা দেখে হচ্ছে ধূসর রং। এটা একটু নোট করে রেখো, ধূসর। যারা বর্ণান্ধ তারা মূলত ওই বর্ণের বদলে কোন বর্ণ কোন রং দেখে, ধূসর রং দেখে। তার মানে সে লাল সবুজ এগুলা দেখা বাদ দিয়ে সে দেখবে হচ্ছে ধূসর রং। ধূসরের ইংরেজি কি রে? ধূসরের ইংরেজি হচ্ছে গ্রে। গ্রে GRAY হওয়ার কথা, NI দেখে নিও, আমি ভুলে গেছি। ঠিক আছে, তাইলে আমরা যতটুকু বললাম এটুকু একবার একদম এক লাইনে আমরা রিভিশন দিয়ে আসি। প্রথমে আমরা চলে আসি, আমরা পড়তেছিলাম বর্ণান্ধতা। বর্ণান্ধতার আরও কিছু নাম আছে, তার নাম কালার ব্লাইন্ডনেস ইংরেজিতে, আর এছাড়া বর্ণান্ধত্ব, বর্ণবৈকল্য, এইসব নামেও তাকে ডাকা হয়। এরপরে আমরা চলে আসলাম সংজ্ঞায় আমরা 3টা সিরিয়াল মেনটেন করি: দেখা, শনাক্ত করা আর পার্থক্য করা। তাইলে মানুষের কতিপয় রং দেখার, শনাক্ত করার বা পার্থক্য করার অক্ষমতাজনিত চোখের ত্রুটিকেই কি বলে? বর্ণান্ধতা বলে। তাইলে এরপরের লাইনে এই ইনসিডেন্সটা কতজনের মধ্যে আমরা পাই, তাহলে আমাদের এখানে 3টা পয়েন্ট মনে রাখতে হবে: 10 জন পুরুষ একজন। তাহলে 10 জন পুরুষে একজন এই সমস্যা দেখা দিতে পারে। এরপর এখানে চলে আসি, এই ইশিহারা চার্টে যে 74 লেখা একটা চার্ট আছে, এই চার্টে যারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষ তারা 74 দেখবে। তারপরে যারা একটু কম দেখে, হালকা স্বল্প বর্ণান্ধ, তারা দেখবে এখানে কেমন, এরকম দেখবে, 21-এর মতো দেখবে। আর যারা একেবারেই পূর্ণ বর্ণান্ধ তারা এখানে কোনো সংখ্যাই দেখতে পাবে না। এতটুকু হচ্ছে আমাদের একদম শর্ট বেসিক, এগুলো আমাদের পড়া শেষ।
এরপর আমরা চলে আসি দ্বিতীয় পৃষ্ঠায়। এই বর্ণান্ধতার ব্যাখ্যা, আমাদের চোখে আমরা যে বর্ণান্ধ হই এটা কিভাবে হই, কেন হই, এই জিনিসটাই হচ্ছে এখন আমরা দেখব। দেখো আমাদের আমাদের চোখ আমাদের চোখ কেমন, এরকম গোলাকার, সামনের অংশটা হালকা একটু উত্তল, মাথা এরকম গোল, আর হচ্ছে এই অংশে থাকে আমাদের লেন্স। তারপরে এত পরে কে জয়েন দেয় রে, এরপরে যাই হোক, এদিকে অ্যাকুয়াস হিউমার থাকে, এদিকে ভিট্রিয়াস হিউমার থাকে, তরল পদার্থ। যে একদম লাস্টে এসে থাকে এখানে হচ্ছে রেটিনা। কি থাকে এখানে? থাকে হচ্ছে রেটিনা। এই রেটিনাকে আয়নার সাথে তুলনা করা হয়। আমাদের আয়নাতে যেরকম আমাদের ছবি ভেসে ওঠে, প্রতিবিম্ব ভেসে ওঠে, এই রেটিনাতে সেরকম প্রতিবিম্ব ভেসে ওঠে। তাহলে কোনো বস্তু আমরা দেখি যখন ওই জিনিসটার ছবি আমাদের কোথায় ভেসে ওঠে? রেটিনায় ভেসে ওঠে। কোথায় ভেসে ওঠে? রেটিনায় ভেসে ওঠে। এই রেটিনাতে কিছু কোষ থাকে। রেটিনাতে দুই ধরনের কোষ থাকে। রেটিনাতে কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের কোষ থাকে। মনে করো এগুলো এক ধরনের কোষ, আর হচ্ছে এগুলো এক ধরনের কোষ। তাহলে রেটিনাতে দুই ধরনের কোষ থাকে। এই কোষগুলো আমাদের এই কোনো কিছু দেখতে বা প্রতিবিম্ব সৃষ্টিতে সহায়তা করে। এখন এখানে থাকে দুই ধরনের কোষ। কয় ধরনের কোষ? দুই ধরনের কোষ। তাইলে একটা কোষকে বলা হয় রড, একটা কোষকে বলা হয় রড কোষ, আর একটা কোষকে বলা হয় হচ্ছে কোন কোষ। আর একটা কোষকে বলা হয় কোন কোষ। আইসক্রিমের যে কোন খাও না, কোন আইসক্রিম, এই আকৃতির, এই জন্য এটাকে কি বলা হয়? কোন কোষ বলা হয়। আর আরেকগুলো রডের মতো লম্বা, এই জন্য এগুলোকে রড কোষ বলা হয়। এভাবে সিস্টেমেটিক্যালি একটু মনে রাখবা। তাইলে আমরা রেটিনাতে দুইটা জিনিস পাই। কয়টা জিনিস পাই রেটিনাতে? রেটিনাতে দুইটা জিনিস পাই। রেটিনাতে পাই আরতে রেটিনা, আরতে পাই আর সি। তাহলে আরতে হচ্ছে রড কোষ, আর সিতে হচ্ছে কোন কোষ। তাহলে রেটিনাতে আমরা আরসি পাই, মনে রাখতে হবে। রেটিনাতে আমরা আরসি পাই। মনে করো তুমি রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হতে গেছো, ওইখানে তোমার আরসি খাওয়াইছে, তাহলে আমরা রেটিনাতে গেলে আরসি পাই, এরকম ব্যাপার। তাহলে আরতে রড কোষ, সিতে কোন কোষ। তাহলে আমাদের চোখের রেটিনায় দুই ধরনের কোষ থাকে। এই যে আমাদের চোখের রেটিনায় দুই ধরনের কোষ থাকে। আলোক সংবেদী কোষ। আলোক সংবেদী কোষ মানে কি? এরা আলো পড়লে এরা বুঝতে পারে, এদের উপর আলো পড়লে এরা বুঝতে পারে, আলোর প্রতি সংবেদনশীল, এই জন্য এদেরকে বলা হয় আলোক সংবেদী কোষ। ইংরেজিতে বলা হয় ফটো রিসেপ্টর। এই ফটো মানে কিন্তু ছবি না, ফটো মানে হচ্ছে আলো। যেহেতু আলো ব্যবহার করে পিকচার উঠানো হয়, এই জন্য এই পিকচারের বাংলা হচ্ছে ছবি, আর ফটোর বাংলা হচ্ছে আলোকচিত্র, যদিও দুইটা একই জিনিস। তাহলে আলো ব্যবহৃত হয় এখানে, এই জন্য এটাকে ফটো রিসেপ্টর বলা হয়। ফটোকে রিসিভ করতে পারে এরা। তাহলে মানুষের চোখের রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে। তারা কে কে? একটা হচ্ছে রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। আর সি বললাম, আরতে রড কোষ, সিতে কোন কোষ। এখন এই রড কোষ কী করে আর কোন কোষ কী করে, এইটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা চলে আসি কোন কোষ। কোন কোষ আমাদের রঙিন বস্তু দেখতে সহায়তা করে, রং চিনায়। মনে করো লাল, সবুজ, হলুদ, এই ধরনের রঙিন কোনো কিছু যদি আমাদের চোখের সামনে আসে, প্রথমে ওই জিনিসটা থেকে একটা আলোক রশ্মি আমাদের চোখের রেটিনায় চলে যায়, তখন এই রেটিনা এই রঙিন বস্তুর রঙটা চিনতে পারে। তাহলে রেটিনার কোন কোষ রঙিন বস্তু চেনাতে সহায়তা করে বা রং চেনাতে সহায়তা করে? রং চেনাতে সহায়তা করে কোন কোষ। রতে রং, রতে আবার রড হিসেব করো না, রতে রং হইলেও এই রং চেনাতে সহায়তা করে কোন কোষ। রং চেনাতে সহায়তা করে কে? কোন কোষ। তাইলে কোন কোষ আমাদের বিভিন্ন ধরনের রং চেনাতে সহায়তা করে, তাইলে এবং এই বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য করতে সহায়তা করে। অর্থাৎ আমাদের রঙিন বস্তুর দর্শনের জন্য কোন কোষগুলো দায়ী? আমাদের রঙিন বস্তু দর্শনের জন্য কোন কোষগুলো দায়ী? এমসিকিউ এ আসে। ঠিক আছে, রঙিন বস্তু দর্শনের জন্য চোখের রেটিনার কোন ধরনের কোষ দায়ী, তখন তোমার দিতে হবে কোন কোষ। আর এই রড কোষগুলোর কাজ কি? রড কোষগুলো শুধু দর্শনের অনুভূতি জাগায়, যে কোনো একটা জিনিস আমার সামনে আছে, এই জিনিসটা দেখতে হবে, এই অনুভূতিটা জাগায়।
বাট এরা কোনো ধরনের রং দেখতে বা চিনতে পারে না যেখানে কোনো রঙিন কোনো কিছু আছে কিনা। তাইলে আর রঙিন কোনো কিছু না থাকলে তো দুইটা জিনিসকে আলাদা করা যাবে না, দুইটা যদি একই রঙের থাকে। ওই যে বললাম, একটা কালো টেবিলের উপর যদি একটা কালো পয়সা রাখো, কয়েন রাখো, দূর থেকে দেখে তুমি চিনতেই পারবা না ওখানে কিছু আছে কিনা। তাইলে এই ব্যাপারটাই। তাহলে রড কোষগুলো দর্শনে সহায়তা করে না, জাস্ট অনুভূতিটা জাগায়, কোনো রং চিনতে সহায়তা করে না। আর কোন কোষগুলো আমাদের রঙিন বস্তু দেখতে সহায়তা করে। তাইলে এই রং শনাক্তকারী পিগমেন্ট তাইলে কোন কোষে আছে, কোন ধরনের কোষে আছে? কোন কোষে। তাইলে কোন কোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে? চোখের এই স্নায়ু কোষে। তাহলে রড কোষ কোন কোষ? এরা এক ধরনের স্নায়ু কোষ। তাহলে এইসব স্নায়ু কোষে রং শনাক্তকারী এক বা একাধিক পিগমেন্টের অভাব হলে, কি হইলে? এই পিগমেন্টের অভাব হইলেই বর্ণান্ধতা রোগ হয়। তাহলে বর্ণান্ধতা রোগ কেন হয়? আমাদের চোখে যে রড এবং কোন কোষ আছে, এই কোষগুলোতে, বিশেষ করে কোন কোষগুলোতে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। এই পিগমেন্ট কোনোটা যদি আমার নাই হয়ে যায়, ফুরিয়ে যায়, বা আমার দেহে তৈরিই না হয়, সৃষ্টি থেকে আল্লাহ যদি না দিয়ে রাখে ভেতরে, তাইলে ওই পিগমেন্টের অভাবে আমি কোনো একটা রং চিনতে পারবো না। তাইলে একটা পিগমেন্ট যদি অভাব থাকে, সেক্ষেত্রে আমরা লাল আর সবুজ রং চিনতে পারি না, ওই যে প্রথমটা RG। তাইলে লাল আর সবুজ রং চিনতে পারি না। আর একাধিক পিগমেন্টের যদি অভাব হয়, তাইলে আমরা লাল সবুজ তো চিনতে পারিই না, সাথে আবার নীল হলুদও চিনতে পারি না। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি কিনা আমি আর একবার বলি। আমাদের চোখের রেটিনায় দুই ধরনের কোষ থাকে, একটার নাম রড কোষ আর একটার নাম কোন কোষ। রড কোষ কোনো রং দেখতে সাহায্য করে না, এটা জাস্ট দর্শনের অনুভূতি জাগায়। আর হচ্ছে কোন কোষ, কোন কোষ আমাদের কালারফুল বস্তু দেখতে, সিতে কোন, সিতে কালার, সিতে কোন, সিতে COLOUR, কালার, সিতে কোন, সিতে কালার, এটা মনে রাখবা। আবার বাংলায় রতে রং হিসাব করো না, ইংরেজিতে হিসাব করবা। তাইলে সিতে কোন, সিতে কালার। তাইলে কোন কোষ আমাদের রঙিন বস্তু দেখতে সহায়তা করে, কালার শনাক্ত করতে সহায়তা করে, অর্থাৎ কোন কোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। এই পিগমেন্টের জন্যই আমরা বিভিন্ন রঙিন বস্তু দেখতে পারি। অনেক ধরনের পিগমেন্ট থাকে, এই পিগমেন্টগুলো আমাদের রঙিন বস্তু, অনেক ধরনের রঙিন রং চিনতে সহায়তা করে। তাইলে এই পিগমেন্টগুলোর মধ্যে যদি পিগমেন্টের অভাব হয়, একটা পিগমেন্টের অভাব হয়, আমরা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধ হব। আর যদি দুইটা পিগমেন্টের অভাব হয়, তাইলে বোথ লাল সবুজ এবং, আরে হারায় যায় কেন, লাল সবুজ এবং আমাদের হচ্ছে ব্লু ইয়েলো। তাইলে এই দুই ধরনের বর্ণান্ধই আমরা হয়ে যাব যদি একাধিক পিগমেন্টের অভাব হয়, যদি একাধিক পিগমেন্টের অভাব হয় সেক্ষেত্রে। আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাইলে দেখো, কারো চোখে যদি একটা পিগমেন্টের অভাব হয়, সে লাল ও সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না, তাকে লাল সবুজ বর্ণান্ধ বলা হয়, তবে সে লাল সবুজ বর্ণান্ধ হয়। আবার কারো চোখে যদি একাধিক পিগমেন্টের অভাব হয়, তবে লাল সবুজের পাশাপাশি, তার মানে সে তো লাল সবুজ বর্ণান্ধ হবেই, এর পাশাপাশি নীল সবুজ রঙও আলাদা করে শনাক্ত করতে পারে না। তাইলে সেক্ষেত্রে এই যে নীল হলুদ বর্ণান্ধরা কি হচ্ছে, সবাই লাল সবুজ বর্ণান্ধ। তাহলে নীল হলুদ বর্ণান্ধরা সকলেই কি ধরনের? লাল সবুজ বর্ণান্ধ। বাট অনেকেই এরকম থাকতে পারে যারা শুধুমাত্র লাল সবুজ বর্ণান্ধ, নীল সবুজ বর্ণান্ধ নয়। এই জন্য এই লাল সবুজ বর্ণান্ধ যে সকল বর্ণান্ধরাই লাল সবুজ বর্ণান্ধ, সেটা লাল সবুজ হোক বা নীল হলুদ হোক, সবার ভেতরেই যে লাল সবুজ বর্ণান্ধ থাকবেই। এই জন্য লাল সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? সার্বজনীন বর্ণান্ধতা। সার্বজনীন মানে কি? যেটা সবার মাঝে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে সার্বজনীন বর্ণান্ধতা। আমাদের মোটামুটি বর্ণান্ধতা সম্পর্কে যা পড়া হয়ে গেছে। এখন দেখো, এই কথাগুলোই বারবার রিপিট হবে। দেখো, প্রকারভেদ একটা হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে অর্জিত। যারা জন্মগত বর্ণান্ধ থাকে তারা সকলেই লাল সবুজ বর্ণান্ধ থাকে। তাহলে লাল সবুজ বর্ণান্ধের রঙের পার্থক্য আলাদা করতে পারে না, এরা কী ধরনের বর্ণান্ধ? লাল সবুজ বর্ণান্ধ। আর মূলত লাল সবুজের পাশাপাশি নীল হলুদ রঙও আলাদা করতে শনাক্ত সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রেই এই নীল হলুদ বর্ণান্ধ মানুষ পরে হয়, জন্মের সময় লাল সবুজ বর্ণান্ধ থাকে, পরে আস্তে আস্তে রেটিনার আরও পিগমেন্ট নষ্ট হইতে থাকে, ওই সময় তারা নীল হলুদ বর্ণান্ধ হয়ে যায়। এই ঘটনাটা বেশি ঘটে। তাইলে একটা আমরা দেখতেছি জন্মগত, আর জন্মের পর যেটা হয় এটা হচ্ছে অর্জিত। আর তোমাদের এমনি প্রকারভেদ যদি আসে কয় ধরনের? উত্তর থাকবে দুই ধরনের। ওই দুই ধরনটা হবে লাল সবুজ আর নীল হলুদ। এই জন্মগত অর্জিত এটা তোমাদের দরকার নাই।
তাইলে জাস্ট নিচে জানার জন্য এটা আমাদের এখানে তথ্য আকারে দেওয়া আছে। তাইলে বর্ণান্ধ হচ্ছে দুই ধরনের, মূলত লাল সবুজ, আরেকটা হচ্ছে নীল হলুদ। এই যে নীল হলুদ, লাল সবুজ আর হচ্ছে নীল হলুদ। তাইলে এরপরে আমরা চলে আসি এক্স্যাক্ট কারণটা কি এইটার। এক্স্যাক্ট কারণ কেন আসলে মানুষ বর্ণান্ধ হচ্ছে, আমাদের ভেতরে প্রথম কে বর্ণান্ধ হইলো, তারপর আমাদের ভেতরে কিভাবে আসলো। তাইলে এই প্রধান কারণই হচ্ছে বংশগত। তাহলে বংশগত কারণকে জন্মগত কারণও বলা হয়, জেনেটিক কারণও বলা হয়, যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, আমরা চাইলেও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে কিছু কিছু বিষয় সতর্ক থেকে এগুলাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেরকম আমাদের এই সেক্স লিঙ্ক ডিজিজগুলা সবচেয়ে বেশি হয় নিজের আত্মীয় স্বজনের মধ্যে যাদের বিয়ে হয়, দেখা যাচ্ছে চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে যাদের বিয়ে হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করলে এই সমস্যাটা অনেকটা এড়িয়ে চলতে পারতেছি, কারণ এটার প্রধান কারণই হচ্ছে বংশগত, জন্মগত বা জেনেটিক। তাইলে প্রধান কারণ গেল জেনেটিক। এইটার মা বাবা যদি বর্ণান্ধ হয়, তার মানে মাও বর্ণান্ধ, বাবাও বর্ণান্ধ, দুইজনই বর্ণান্ধ, তাহলে পিতামাতা দুইজনই বর্ণান্ধ হলে সন্তানরা সবাই বর্ণান্ধ হবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো, এই বর্ণান্ধতার নিয়ে কি কি ঘটনা ঘটতে পারে। তাহলে নারীর চেয়ে পুরুষের বর্ণান্ধতা বেশি পরিলক্ষিত হয়, যেহেতু সেক্স লিঙ্ক ডিজিজ এসএলডি, তার মানেই এটা পুরুষে বেশি থাকবে। তারপরে মা যদি বর্ণান্ধ হয়, বর্ণান্ধ মায়ের ছেলে সন্তান সব সময় বর্ণান্ধ হবে। কারণ কি, ছেলে সন্তানে একটা মাত্র এক্স আছে। আর মেয়ে সন্তান বর্ণান্ধ হচ্ছে না কেন, মেয়ে সন্তানে দুইটা এক্স আছে, সাধারণত মিউটেশন হইলে একটা এক্সে হয়, আর একটা এক্স ভালো থেকে যায়। তাহলে একটা এক্সে ভালো থাকায় এই বর্ণান্ধ মায়ের মেয়েরা বর্ণান্ধ না হয়ে বর্ণান্ধতার বাহক হবে। বাট সব ছেলেই কি হবে, বর্ণান্ধ হবে। আর মা বাবা উভয়েই যদি বর্ণান্ধ হয়, তাদের ছেলে মেয়ে সব সন্তানই বর্ণান্ধ হবে। আর তার মানে শুধুমাত্র তোমাদের যদি বলে যে মেয়ে সন্তান বর্ণান্ধ হওয়ার জন্য প্রয়োজন কোনটা, তাহলে মেয়ে সন্তান বর্ণান্ধ হইতে হইলে মায়েরও বর্ণান্ধ হওয়া লাগবে, বাবারও বর্ণান্ধ হওয়া লাগবে। যদি শুধু বাবা বর্ণান্ধ হয়, তাইলে তো বর্ণান্ধতার জিন আসবেই না এর মধ্যে, কারণ বর্ণান্ধতা হয় এক্সে, তাই না? আর বাবার থেকে, আচ্ছা মেয়ে বাবার থেকে যদি এক্স পায় তাইলে আসতে পারে, বাবা বর্ণান্ধ হলেও আসতে পারবে না তা না। সে তখন কি হবে, একটা এক্স যদি ক্ষতিগ্রস্ত হয় আর একটা এক্স ভালো থাকবে, তখন সে বাহক হবে। তাইলে অথবা শুধুমাত্র মা বর্ণান্ধ হইলেও সেক্ষেত্রে সে বাহক হবে, পেশেন্ট হবে না, রোগী হবে না, আক্রান্ত হবে না। তার মানে মেয়ে সন্তানের আক্রান্ত হইতে হলে বাবা মা দুইজনেই বর্ণান্ধ হইতে হবে। এতটুকু গেল মানে কিছু এমসিকিউ এর জন্য বেসিক, যেটা বইয়ে দেওয়া নাই, বাট ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে পারে, এই জন্য আমাদের জেনে রাখতে হবে যে বেসিক কি ঘটে। তাহলে প্রধান কারণ ছিল বংশগত। তাহলে প্রধান কারণ যদি আসে, ক্ষয়ে বললো যে তোমার হচ্ছে বর্ণান্ধতার কারণ লেখো, তখন তোমার এতটুকু লিখতে হবে, বর্ণান্ধতার কারণ আসলে এতটুকু লিখতে হবে। তাইলে ক্ষয় একদম সংক্ষেপে লিখতে হবে। তাইলে 1 নম্বরটা দিবা পুরাটাই। এইটুকু যদি বেশি প্যাঁচ লাগে, মনে হয় যে ভুল করতেছো, তাইলে দেওয়ার দরকার নাই, শুধু এতটুকু দিবা, মা বাবা বর্ণান্ধ হলে ছেলে সন্তান হলে সন্তানেরাও বর্ণান্ধ হতে পারে, এতটুকু দিয়ে রেখে দেবা যদি প্যাঁচ মনে হয়। আর যদি কনফিডেন্ট থাকে না আমি সঠিকভাবে লিখতে পারলে ফুল মার্ক পাবা, খুবই ভালো হবে। তো এই কনফিডেন্টটা থাকলে এতটুকু সম্পূর্ণ লিখবা। তাহলে প্রথম কারণ গেল বংশগত কারণ বা জেনেটিক কারণ বা জন্মগত কারণ। দ্বিতীয় কারণ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যান্ড কোন ঔষধ, বাত রোগের ঔষধের জন্য আমাদের দেশে হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামক একটা ওষুধ ব্যবহার করা হয়। হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামটা একদম মুখস্থ থাকতে হবে। তাইলে কোন রোগের ওষুধ এটা হচ্ছে বাত রোগের ওষুধ। তাইলে এই ওষুধ যদি কেউ দীর্ঘদিন একটানা খায়, তখন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের চোখের যে রঙিন পিগমেন্ট আছে, রেটিনাতে যে রঙিন পিগমেন্ট আছে, এই পিগমেন্টগুলো আস্তে আস্তে শুকায় যাইতে থাকে। তা শুকাইতে একসময় নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো নষ্ট হয়ে গেলেই আমাদের বর্ণান্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাইলে একটা গেল বংশগত, বাবা মা বর্ণান্ধ থাকলে সন্তানরাও বর্ণান্ধ হতে পারে। 2 নম্বর গেল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বাত রোগের ওষুধ বা বাত জ্বরের ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনিন দীর্ঘদিন একটানা খাইলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের চোখের রেটিনার পিগমেন্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, ফলে আমরা বর্ণান্ধ হয়ে যেতে পারি। আর দুইটা, ভিটামিন এ এর অভাব হইলে রঙিন পিগমেন্ট আস্তে আস্তে শুকায় যায়, নষ্ট হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে চোখে আঘাত লেগেও রেটিনার রড কোষ বা কোন কোষ ক্ষতিগ্রস্ত হইতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কি বলে বর্ণান্ধতার ডিটেইলস একদম। এতটুকু থাকলে তোমার একদম এইচএসসি পর্যন্ত আর কিছু লাগবে না। ওই হারাই গেছে।
ওকে, তাইলে একটু আমরা এক্সট্রা জিনিস জেনে রাখি যে এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না, বাট এটা আমাদের কনফিডেন্ট বাড়াবে, এই পড়াটার প্রতি আমাদের কনফিডেন্ট বাড়াবে। কে রিকোয়েস্ট দিচ্ছে? ওকে, তাইলে আমরা একটু এক্সট্রা জিনিস জেনে রাখি যেগুলো আমাদের পরীক্ষায় লাগবে না, বাট আমাদের কনফিডেন্ট গ্রো করবে। এই ব্যাপারগুলো হচ্ছে কোন কোষ, আমাদের যে কোন কোষ রঙিন বস্তু দেখতে সহায়তা করে, এই কোন কোষ আবার 3 ধরনের থাকে। এই 3 ধরনের কোন কোষ RGB দেখায়, RGB। আমরা বলি না যে RGB লাইট, ওই যে ঝিকিমিকি লাইট যেগুলা এখন রুম ডেকোরেশনের জন্য অনেকে ইউজ করে, বা দেখবা যে অনেক সময় ট্রাকের পেছনে লাগানো থাকে, যে আমাদের মাছবাহী ট্রাকগুলো আছে ওইগুলার গায়ে লাগানো থাকে ঝিকিমিকি করে, ওইখানে দেখবা রেড, গ্রিন আর ব্লু, এই 3টা রং বেশি থাকে, রেড, গ্রিন, ব্লু। এই জন্য এই লাইটগুলোকে বলা হয় RGB লাইট। আবার যারা পিসি ইউজ করো বা পিসি বিল্ড করো, অনেক দামি দামি পিসি আছে, দেখবা ওই পিসির ভেতরে বিভিন্ন ধরনের কালারের রং খেলা করে, তাইলে ওইগুলা হচ্ছে বলা হয় RGB পিসি। তাহলে এই যে RGB মানে কি, রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? তাইলে রেড মানে লাল, গ্রিন মানে সবুজ, ব্লু মানে নীল। তাইলে এই কোন কোষ সাধারণত এই 3টা মৌলিক রং শনাক্ত করতে পারে, সাধারণত এই 3টা মৌলিক রং শনাক্ত করতে পারে। তোমরা কি জানো যে মৌলিক রঙগুলোকে বিভিন্ন মাত্রায় মিশিয়ে অন্যান্য রঙগুলো তৈরি করা হয়? রং মূলত এই 3টাই, রেড, গ্রিন আর ব্লু, এই 3টাকেই বিভিন্ন মাত্রায় মিশিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের রং তৈরি করা হয়। তুমি যদি লালের মধ্যে দেখবা যে সবুজ, গ্রিন, সবুজ ঢালতে থাকবা, এক সময় দেখবা যে এই লালটার সাথে যদি মিশায় দাও, তাহলে লালটার লাল না থেকে সবুজও হবে না, লালও হবে না, দেখবা যে হলুদের মতো হয়ে গেছে। তার মানে এই 3টা মৌলিক রঙকে বিভিন্ন মাত্রায় মিশিয়ে আমরা সকল প্রকার রং তৈরি করতে পারবো। তার মানে আমাদের কোন কোষ এই 3 ধরনের মৌলিক রঙকে যদি শনাক্ত করতে পারে, তাইলে এটাকে একটু কম, এটাকে একটু বেশি শনাক্ত করলে দেখা যাচ্ছে সেটা হলুদের মতো দেখাবে। এই ব্যাপারগুলোও সে অটোমেটিক করে নিতে পারে। তার মানে এভাবে সে ব্যালান্স করে সব রং চিনতে পারে এই 3টা রং দেখার মাধ্যমে, বিভিন্ন মাত্রায় দেখার মাধ্যমে। তাইলে মৌলিক রং কয়টি? মৌলিক রং হচ্ছে 3টি। কী কী? RGB, রেড, গ্রিন, ব্লু। তাইলে চোখের রেটিনায় এই 3 প্রকার কোন কোষের যে কোনো একটা, দুটি বা সবগুলির অনুপস্থিতি, মানে নাই এরকমও হতে পারে, অথবা আছে সেখানে সমস্যা আছে এরকমও হতে পারে। তাইলে এগুলোর একটা, দুইটা বা সবগুলোর অনুপস্থিতি অথবা ত্রুটিই বর্ণান্ধতার কি মূল কারণ। তার মানে এই কোন কোষের যে 3 ধরনের কোন কোষ আছে, এই 3 ধরনের কোন কোষের ত্রুটি কি বর্ণান্ধতার মূল কারণ। তাইলে কোনো ব্যক্তির সবগুলো কোণই যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে তিনি সবগুলো রঙকেই কেমন দেখবে? ধূসর দেখবে। তাহলে সবগুলো রঙই যদি কোন কোষই যদি ত্রুটিপূর্ণ হয়, সে এই লাল, সবুজ, হলুদ যাই দাও না কেন, সব সে কি দেখবে? ধূসর দেখবে। তাইলে বর্ণান্ধতা এমনই মারাত্মক হয় যে কোনো ব্যক্তি লাল রঙের রক্তও যদি দেখে, তা যে রক্ত তা শনাক্তই করতে পারবে না, বুঝতেই পারবে না যে রক্ত। তাইলে বর্ণান্ধতা যদি অল্প বয়সে, কৈশোরে, 20 বছরের কম সময়ে যদি নির্ণয় করা যায়, সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে তা সুস্থ করা সম্ভব হয়। জাপানে প্রাথমিক শিক্ষা, তার মানে আমাদের যে প্রাইমারি স্কুল আছে, এই প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় এই প্রাইমারি স্কুলে এই ছাত্রছাত্রীদের ছোটোবেলাতেই বর্ণান্ধতা পরীক্ষা করে নেয় ওরা। তাহলে ছোটোবেলাতেই ধরা পড়লে এটা ট্রিটমেন্ট করা সহজ হয়। আমাকে বলো যে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, কোথাও যতটুকু পড়লাম। কারো কোনো সমস্যা থাকলে একটু জানাও। না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, তাইলে আমরা একটু আগাই। এখন এইটা দিয়ে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? বিভিন্ন অবস্থায় পিতামাতার সন্তানদের মাঝে বর্ণান্ধতা সঞ্চারণের সম্ভাবনা বিশ্লেষণ করো। তাইলে এইটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমটা মাতা কি বাহক, অসুস্থ পিতা,
তার মানে মাতা কিন্তু সম্পূর্ণ অসুস্থ না, মাতার দুইটা এক্সের মধ্যে একটা এক্সের সমস্যা। আর পিতার অসুস্থ পিতা মানে কি একটা এক্স আছে, ওই একটা এক্সেই কি সমস্যা। তাইলে এই বর্ণান্ধতার সম্ভাবনা বিশ্লেষণ এইটা আমরা কিভাবে করি, তোমাদের বইয়ে কত পৃষ্ঠায় আছে বর্ণান্ধতা একটু দেখি। একটা ছক দেওয়া আছে, দেখো থ্যালাসেমিয়া। আচ্ছা, এই যে একটা ছক দেওয়া আছে, তাইলে এই ছকটা কি দেখো স্কয়ার স্কয়ার, তাহলে ছকটা কেমন স্কয়ার স্কয়ার, এই জন্য এই ছকটার নাম হচ্ছে পানেট স্কয়ার। তাইলে এই ছকটার নাম কি পানেট স্কয়ার। তাহলে সেক্স লিঙ্কড অসুখ নিয়ে যদি পরীক্ষায় আসে যে কিভাবে সন্তানে সঞ্চারিত হবে, তখন আমাদের এইটাই ছকের মাধ্যমে দেখাতে হয়। তাহলে এই সঞ্চারণ দেখাইতে কোন ছক ব্যবহৃত হয়, সেক্স লিঙ্ক ডিজিজ সঞ্চারণ আমাদের দেখাইতে কোন ছক ব্যবহৃত হয়, এই ছকের নাম হচ্ছে পানেট স্কয়ার। ওকে, তাহলে এই পানেট স্কয়ারের মাধ্যমে আমরা দেখাবো, তবে এখানে যেভাবে দেখানো আছে আমরা এইভাবে একটু আমরা চেঞ্জ করব আর কি, এরকম থাকবে না। তাইলে খাতা কলম নাও সবাই, আমরা এই পানেট স্কয়ার আঁকবো। আর পানেট স্কয়ারের ফর্মুলা কি, পানেট স্কয়ার দেখো 3/3, তার মানে চারিদিকেই 3টা করে ঘর থাকবে। তাহলে এক ঘর হইল, 2 ঘর, 3 ঘর, এই যে একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 3টা লাইন হইল না। আবার এদিকেও 3 ঘর থাকবে, তাইলে এদিকে যদি আমরা দিয়ে দিই, এদিকে হইল 1 ঘর, এতটুকু দিলে 2 ঘর, এতটুকু 3 ঘর, তাহলে 3/3 আমাদের ছক আঁকতে হবে। ঠিক আছে, তাইলে যখনই পরীক্ষায় ছক আঁকবা যত বড় করে পারা যায় বড় করে আঁকার চেষ্টা করবা, ফাঁকা ফাঁকা করে বড় বড় করে লিখে। আমরা দেখি ছকটা আমরা একটু আমাদের মতো করে আঁকার চেষ্টা করি। তাইলে আমাদের 3টা ঘর আঁকতে হবে, তার মানে 4টা লাইন টানতে হবে। আমরা 4টা লাইন টানলাম, এদিকে আবার এই যে একটা বানাইলাম, আর একটা টান দিলেই 2টা হয়ে যাবে, এই যে। তাহলে 1 2 3, এদিকেও 1 2 3, তারপর টোটাল হবে 9টা ঘর। এটা তো অনেক সহজ ব্যাপার। এখন এরপরে আমরা চলে আসি এই ঘরের ভেতরে আমরা কি লিখব। এই জন্যই বলছিলাম তোমরা একটু বড় করে আঁকো, আমার বেশি ছোট হয়ে গেছে। এই ঘরের ভেতরে লিখতে হবে, এরকম একটা টান দিতে হবে ওপর থেকে নিচ, শুরু থেকে শেষ এইভাবে দিবা। এই পাশে দিও না যেন, এই পাশটায় দিবা, শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে। আমার এখানে আসলে জুম করে লিখতে পারতেছি, দেখি কতটুকু লেখা যায়। এই পাশে লিখবা পিতা, এবং এখানে যে পিতার চিহ্নটা দিয়ে দিবা, পুরুষ চিহ্ন। আর এই পাশে লিখবা হচ্ছে মাতা, এই যে চিহ্নটা দিয়ে দিবে এখানে। তাইলে এতটুকু। তাইলে পিতাতে ক্রোমোজোম কি কি থাকে রে? পিতা এখানে কেমন বলছে, প্রথমটাতে অসুস্থ পিতা। তাহলে আগে আমাকে বলো অসুস্থ পিতার সেক্স ক্রোমোজোমটা কেমন থাকবে। পিতা মানেই তো এক্স ওয়াই। এখন এই অসুস্থ পিতা, অসুস্থ মানেই কি এই এক্সটা কি মিউট্যান্ট, সমস্যা তো হয় এক্সে, তাই না? তার মানে এই যে এক্সটা এরকম, এক্সটা মিউট্যান্ট, সমস্যাযুক্ত এক্স। তাইলে পিতা অসুস্থ, তাইলে অসুস্থ তোমরা খাতায় যখন লিখবা তখন তোমাদের বইয়ে কি লিখছে আমরা একটু দেখে আসি। এক্স সি লেখা যায়, এক্স প্রাইম দেওয়া যায়, এখানে কি দিছে আমরা একটু বইটা দেখে আসি। আমি তো আলাদা কালার ইউজ করতে পারতেছি, বাট তোমরা তো পরীক্ষার খাতে তো কালার ইউজ করতে পারবো না। হ্যাঁ, এক্স প্রাইম দিছে, এক্স প্রাইম দিছে।
ওকে, তাহলে আমরা এক্স প্রাইম দিয়ে করি। তোমাদের সবই, আচ্ছা সবই ব্লু কালার দিয়ে লিখি। এখানে পিতার এক্সটা কেমন হবে? এক্স প্রাইম। আর ওয়াই তো, ওয়াইয়ে তো কোনো সমস্যা থাকবে না, ওয়াই সবসময় ওয়াই থাকবে। তাইলে এই যে এক্স, তোমরা লিখো না আগেই। তাইলে পিতার পিতার আমরা জিন বিন্যাসটা পাবো এক্স প্রাইম ওয়াই, এই দুইটা। এই যে এক্স প্রাইমটা এখানে লিখতে হবে, ওয়াই প্রাইম এই পাশে, জাস্ট ভাগ করে দাও। তাইলে পিতার ক্ষেত্রে আমরা কেমন পাচ্ছি? পাচ্ছি হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম মানে সমস্যাযুক্ত জিনটা। আর ওয়াই তো কোনো সমস্যা নাই। আবার মাতার ক্ষেত্রে, মাতার ক্ষেত্রে কি বলছে? মাতা হচ্ছে বাহক মাতা। তাহলে অসুস্থ পিতার আমরা পাইছি এক্স প্রাইম ওয়াই। আর বাহক মাতার কেমন পাবো? মাতার কেমন থাকে? এক্স এক্স থাকে। তাহলে বাহক মাতা মানে একটা এক্সের সমস্যা। কয়টা এক্সের সমস্যা? একটা এক্সের সমস্যা। তুমি সমস্যা এটাতেও দিতে পারো, এটাতেও দিতে পারো, যে কোনো একটাতে। ওকে, তাইলে আমরা মাতার জিন বিন্যাসটা কেমন পাবো? মাতার জিন বিন্যাসটা আমরা দেখতেছি, মাতার ক্ষেত্রে দুইটা এক্স থাকে। তাহলে বাহক মাতা বলছে, বাহক মাতা মানে একটা এক্সের সমস্যা। আমরা উপরেরটাতে দিই, যে কোনো একটাতে দিলেই হইলো, এটা নিয়ে প্যারা নাই। তাইলে এখন এই এক্সটাকে ধরবা, ধরে এটার সাথে মিল করে গুণ করে চলে যাবা। তাইলে এক্স, এই এক্সকে ধরলাম, এই এক্সের সাথে গুণ করলাম, তাইলে কি হইলো? এক্স প্রাইম এক্স প্রাইম। এক্স প্রাইমকে ধরলাম, আবার গুণ করলাম ওয়াইকে, তাইলে কি হইলো? এক্স প্রাইম ওয়াই, তাই না? এরপরে এটাতে চলে আসো একইভাবে। এইটাতে এই এক্সকে ধরলাম, এই এক্স প্রাইমকে গুণ করলাম, করে কি পাচ্ছি? তাইলে এক্স প্রাইম এক্স। তারপরে এই এক্সকে ধরে এই ওয়াইকে গুণ করলাম, করে এখানে নিয়ে আসলাম। তাহলে এক্সটা ভালো ছিল, এক্স ওয়াই। এখন দেখো এখানে আমাদের কি কি ঘটনা ঘটতেছে? এক্স প্রাইম মানে কি? দুইটাই এক্স প্রাইম। দুইটা এক্স প্রাইম মানে এক্স, দুইটা এক্স মানে হচ্ছে মেয়ে, তাইলে কন্যা। আর দুইটাই এক্স প্রাইম মানে কি? এটা হচ্ছে আক্রান্ত, তার মানে অসুস্থ, অসুস্থ কন্যা। তারপরে এক্স প্রাইম ওয়াই মানে কি? এক্স প্রাইম ওয়াই মানে অসুস্থ পুত্র। তারপরে আমরা চলে আসি এক্স প্রাইম এক্স। এক্স প্রাইম এক্স মানে কি? ডাবল এক্স মানেই তো কন্যা, তাহলে একটা এক্স এর সমস্যা, তার মানে বাহক কন্যা, বাহক কন্যা। আর এইটা হচ্ছে এক্স ওয়াই, সুস্থ, তাইলে সুস্থ পুত্র। এক্স ওয়াই মানে পুত্র, পুত্র। তাহলে এই ঘটনাটাই আমাদের প্রথমটার ক্ষেত্রে ঘটতেছে। তাইলে অসুস্থ পাইলাম একটা কন্যা, একটা পুত্র, বাহক পাইলাম একটা কন্যা, আর একটা সুস্থ পুত্র পেলাম। বলা চলে এই দুইজনই কি সুস্থ হিসেবেই জীবনযাপন করতে পারবে। তাইলে আমরা বইয়ে দেখে আসি, বইয়ে কিভাবে এটা আমরা বিশ্লেষণ করছে, এরা ব্যাখ্যাটা করছে। ওকে, তাইলে এই যে অসুস্থ কন্যা একটা পাইছি আমরা, অসুস্থ পুত্র একটা পাইছি, তারপরে বাহক মেয়ে একটা পাইছি, স্বাভাবিক ছেলে একটা পাইছি। তাইলে ফলাফলটা হবে জাস্ট এইটা। ওই ছকটা আঁকবা, যে ছকটা আঁকলাম, আঁকার পর এই লাইনটা লিখে দিবা যে অসুস্থ মেয়ে অনুপাত বাহক মেয়ে অনুপাত অসুস্থ ছেলে অনুপাত স্বাভাবিক ছেলে 1:1:1:1। এর উপরে জাস্ট একটা লাইন লিখবা, ফলাফল, ফলাফল। তার মানে উপরে ছকটা থাকবে,
উপরে ছকটা থাকবে, ছক করার পর নিচে এখানে লিখতে হবে পানের চার্ট স্কোয়ার। তাহলে পানের স্কোয়ারে লিখে নিচে ফলাফল লিখে এই লাইনটা লিখে দিবা। এই হচ্ছে লেখার স্টাইল, যে কিভাবে লিখবে এগুলো। আমরা দ্বিতীয়টা একদম পারফেক্টলি করি, চলো। আমাদের এটাতেও কিছু জিনিস আমরা শর্টকাট করছি, এই শর্টকাটগুলো একদম ক্লিয়ার করে আমরা ডিটেইলসে কিভাবে করব সেটা একটু আমরা দেখি। খাতা কলম নিয়ে নাও, সবাই আমার সাথে প্র্যাকটিস করো। তাইলে চার্ট অবশ্যই যত বড় করে আঁকা যায় আঁকবা, চার্ট অবশ্যই যত বড় করে আঁকা যায় আঁকবা। আমরা 2 নাম্বারটা প্র্যাকটিস করি। তাহলে 1 নাম্বারটা তো আমাদের হইলো, 1 নম্বরটাতে যেটুকু বাদ দিছি আমরা 2 নম্বর থেকে ইয়ে করে নিবা, ম্যাচ করে নিবা। বড় করে একটা তাহলে পানের চার্ট আঁকো আগে, আরও প্রসারিত করে আঁকি আমরা, যত বড় করা যায়। ভেতরে অনেক কিছু লিখতে হবে, মনে করেন নিচ পর্যন্ত। আচ্ছা, প্রথম ওকে। তাইলে এইটা আঁকা হইলে এরপরে এখান থেকে এটা এরকম করে দাও। দেওয়ার পর এই জায়গাটাতে আমরা যেরকম শুধু পিতামাতা লিখছিলাম, পিতামাতা লিখবো না, প্রশ্নে যেটা দেয়া থাকবে আমরা সেটা লিখব। প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা লিখব। তাহলে উপরে আমরা পিতা লিখি, আমরা পিতার চিহ্নটা আগে একদম নিচে দিয়ে নিই ছোট করে। এরপর কি বলছে? অসুস্থ পিতা। তাইলে এই কথাটাই আমরা এখানে লিখব, অসুস্থ পিতা। মাতা কেমন? সুস্থ মাতা। তাইলে এই জায়গাটাতে একদম নিচের দিকে মাতার চিহ্নটা দিয়ে দিবা, আর ওপরে লিখবা সুস্থ মাতা। আরও যদি পারফেক্টলি করতে চাও, এখানে একটা এদিকে তীর দিবা, আর এখানে একটা এদিকে তীর দিবা। এখন অসুস্থ পিতা, অসুস্থ পিতার কেমন হবে? পিতা মানে আমরা আগে লিখে নিব পিতার হিসাবটা এক্স আর ওয়াই। এখন সুস্থ না অসুস্থ? অসুস্থ। অসুস্থ হইলেই আমরা এখানে একটা কি দিয়ে দিব? প্রাইম দিয়ে দিব। তাহলে অসুস্থ পিতার জিন দুইটা আমরা বসায় দিলাম। এরপরে সুস্থ মাতা চলে আসি। মাতা মানে আমরা আগে মাতাটা বসাই নিই, এক্স এক্স। আর কি বলছে? সুস্থ, তার মানে কোথাও কোনো প্রাইম হবে না, দুইটা এক্সই ভালো। তাইলে আমরা প্রথমে এই এক্সটাকে ধরবো, এই এক্সটাকে ধরবো, এটার সাথে গুণ করে এখানে বসাবো, তারপর আবার এটার সাথে গুণ করে এখানে বসাবো, তাইলে হয়ে গেল। তার মানে একসাথে করে ইনটু অবস্থায় বসাবো আর কি। ওকে। তাইলে এই এক, এই এক্স, এই এক্স আর এই এক্স তোমরা টিক দিবা না খাতায়, আমি তোমাদের বোঝানোর জন্য টিক দিচ্ছি। তাহলে এই এক্স আর এই এক্স, তাইলে এক্স এক্স। তাহলে এটার উপরে কি ছিল? প্রাইম ছিল। তাহলে এটা এক্স প্রাইম এক্স লেখে বোধহয়। এটা বই একটু দেখে নিও, এক্স প্রাইমটা আগে দিলে ভালো হয়, এক্স প্রাইম এক্স। তারপরে তার মানে সমস্যা যেখানে থাকবে সমস্যাটা আমরা প্রথমে দেখা দিব। তারপরে আমরা চলে আসি এই এক্স দিয়ে ওয়াইকে গুণ, এই এক্স দিয়ে ওয়াইকে গুণ। তাইলে এক্স ওয়াই, নিচে জায়গা রাখতে হবে কিন্তু, এদিক দিয়ে আমাদের লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স আর ওয়াই। পরের লাইনে আমরা চলে আসি। তাইলে এক্স আর এক্স প্রাইম, তার মানে এক্স প্রাইমটা আগে লিখব, তারপরে এক্স, তারপরে আমাদের এই এক্স দিয়ে ওয়াইকে গুণ করে দিব, কি হচ্ছে? এক্স ওয়াই। তাহলে এটা করার পর অবশ্যই একবার রিচেক করে নিতে হবে। তাইলে আমরা আবার এটাকে ধরি এক্স
এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম এক্স, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কোনো প্রাইম নাই। ওকে, তাহলে এটা ধরি আমরা এক্স আর হচ্ছে এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম এক্স, এক্স প্রাইম এক্স, এই এক্স ওয়াই কোনো প্রাইম নাই। ওকে, তাহলে এটা আমরা রিচেক করে নিলাম। রিচেক করার পর নিচে এই যে নিচে লিখতে হবে চিত্র দিয়ে পানেট চার্ট বা পানেট স্কোয়ার যেটাই লেখো সেটাই হবে। এখন এটা লেখার পর আর একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কোনটা কি নির্দেশ করতেছে এটা নিচ দিয়ে লিখে দিতে হবে। এখানে প্রত্যেকটা নিচ দিয়ে লিখে দিতে হবে। তাহলে এক্স প্রাইম এক্স মানে কি? এক্স প্রাইম এক্স মানে বাহক কন্যা, এখানে লিখে দিতে হবে। এরপরে এক্স ওয়াই মানে কি? স্বাভাবিক পুত্র। তারপরেরটা চলে আসি, এক্স প্রাইম এক্স মানে কি? বাহক কন্যা। তারপরে এক্স ওয়াই মানে স্বাভাবিক পুত্র। তাইলে কয় ধরনের পাইছি আমরা? পাইছি চারটা, বাট দুই ধরনের। দেখো, স্বাভাবিক পুত্র দুইজন আর হচ্ছে বাহক কন্যা দুইজন। তাইলে পাইছি চারটা, বাট দুই ধরনের। তাইলে এই ছক আঁকলা ছকের নিচে তো আমার এখানে নাই জায়গা, আর তো পেজ নাই। তাইলে তোমরা, আমি এই যে উপরে লিখি, তোমরা এটা ছকের নিচে লিখবা, ঠিক আছে? তাইলে ছকের নিচে যে এই বরাবর নিচে লিখবা আর কি। তাইলে ছকের নিচে লিখবা জাস্ট ফলাফল। তাহলে ফলাফল লিখে টান দিবা, দিয়ে কি লিখবা? বাহক কন্যা অনুপাত স্বাভাবিক পুত্র। যেহেতু দুই ধরনের পাইছি, বাহক কন্যা একটা ধরন, স্বাভাবিক পুত্র আর একটা ধরন, তাইলে এই দুই ধরনের। তাইলে বাহক, এই জন্য আমরা দুইটা লিখতেছি এখানে, আগেরটাতে চারটা লেখা লাগছিল। তাইলে বাহক কন্যা, এই কথাটা একই লাইনে থাকবে আমার, কিন্তু জায়গা নাই জন্য আমার নিচে চলে আসা লাগতেছে। টোটাল একদম অনুপাত সব সহ একই লাইনে থাকবে কিন্তু। তাহলে বাহক কন্যা অনুপাত স্বাভাবিক পুত্র সমান কত হচ্ছে? বাহক কন্যা কয়জন? দুইজন। 2 অনুপাত স্বাভাবিক পুত্র কয়জন? দুইজন। এটাকে যদি আরো শর্ট করো, 1 অনুপাত 1। ঠিক আছে, তার মানে কি 50-50। এইটা গেল হচ্ছে 2 নম্বরটা। বাকি তিনটা 3, 4, 5 আপনাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আমি একটু ভেঙে দেব, বাকিটা আপনারা এই চারটা যেভাবে করছি একদম পারফেক্ট এই শেপে, যেখানে যেভাবে লিখছি সেভাবে লিখে আমাকে জমা দিতে হবে। আমি একটু শর্ট করে দিই কোনটার জিন বিন্যাস কেমন হবে প্রত্যেকটারই। তোমাদের কাছেও যে নোটটা আছে, তোমরা খাতায় যে নোটটা করবা, ওই নোটেও এভাবে আমি এখন যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখে রাখবা। কারণ পরীক্ষায় জিন বিন্যাস অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। না দেওয়া থাকলে যেন তুমি বের করে নিতে পারো, এইটা হচ্ছে ম্যাটার। প্রথমে আমরা চলে আসি বাহক মাতা। তাইলে আমরা এই পাশে সব মাতারগুলো লিখব, অথবা প্রথমে পিতারটা লিখি। প্রথমে যেহেতু আমরা ছকে পিতারটা দিব, এখানেও পিতারটাই দিই। তাইলে প্রথমে আমরা পিতারগুলো লিখব, এই পাশে এসে মাতারগুলো লিখব। তাইলে 1 নম্বরে আমরা একটু দেখি। 1 নম্বরে প্রথমে কি বলছে? বাহক মাতা। আগে পিতারটা দেখি, পিতার চিহ্নের নিচে আমরা পিতার দিকে তাকাই। অসুস্থ পিতা, আগে পিতারটা লিখি। পিতা মানেই এক্স ওয়াই, তাহলে পিতাটা কেমন? সুস্থ না অসুস্থ? তাহলে অসুস্থ মানেই এক্স এর এখানে একটা প্রাইম, এক্স প্রাইম ওয়াই। তারপরে মায়ের দিকে আসি, মা কেমন হবে? বাহক মাতা। তাহলে মাতার হিসাব আগে লিখবো, মাতা মানেই এক্স এক্স,
মাতা মানে এক্স এক্স, তাহলে বাহক মানে কয়টা জিনে সমস্যা থাকবে? একটা জিনে সমস্যা লিখে দিলাম। এখন বাকি সবগুলো আমরা একসাথে করে ফেলি আসো। তাহলে পিতা মানে সবাই তো এক্স ওয়াই হবে, ভালো হোক খারাপ হোক, আগে আমরা এক্স ওয়াইগুলো লিখে ফেলি সব। এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই বেশি লিখছি কি না? আর এই পাশে হচ্ছে এক্স 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 এক্স। আমরা প্রাইমগুলো অন্য কালার দিয়ে দিই, লাল কালার দিয়ে দিই, বোঝা যাবে ভালো। তাইলে এটা কেমন হচ্ছে? বাহক মাতা এক্স প্রাইম এক্স আর অসুস্থ পিতা এক্স প্রাইম ওয়াই। তারপর একটা অসুস্থ পিতা, তাহলে অসুস্থ পিতা মানেই এক্সে প্রাইম চলে আসবে, অসুস্থ মানেই। মাতা হচ্ছে সুস্থ, তার মানে কোথাও কোনো প্রাইম যাবে না। 3 নম্বরে চলে আসি অসুস্থ পিতা। অসুস্থ পিতা মানেই এক্সে প্রাইম চলে আসবে। আর মাতা কেমন? অসুস্থ। মাতা অসুস্থ হইতে হইলে কি হইতে হবে? দুইটাতেই এক্স প্রাইম থাকা লাগবে। তারপরে চলে আসি সুস্থ পিতা। সুস্থ পিতা মানে কোথাও কোনো প্রাইম টাইম বসবে না। বাহক মাতা। বাহক মাতা মানে কি? একটা এক্সের সমস্যা থাকবে। তারপরে সুস্থ পিতা। সুস্থ পিতা মানে কোথাও কোনো প্রাইম থাকবে না এক্স ওয়াই এর। অসুস্থ মাতা। অসুস্থ মাতা মানে দুইটাতেই কি থাকবে? প্রাইম থাকবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এটা দিয়ে তোমরা জাস্ট ওই পানের চার্টে বা পানের স্কোয়ারে বসায় দিবা, তাইলেই কাজ হয়ে গেল। আশা করি পারবা। খুব সহজ জিনিস এবং খুবই ইন্টারেস্টিং জিনিস। এগুলা ভাল লাগে, ম্যাথের মতো। তো তুমি যখন করবা দেখবা যে ম্যাথের মতো একটা উত্তর বের হয়ে আসতেছে, একটা অনুপাত বের হয়ে আসতেছে, তখন নিজের থেকেই ভাল লাগবে যে না আমি পারছি। আমাদের বর্ণান্ধ সম্পর্কে যা কিছু ছিল সব শেষ। বর্ণান্ধতা থেকে আমাদের আর কিছু পড়া লাগবে না। বর্ণান্ধতা থেকে আমাদের আর কিছু লাগবে না। এর বাইরে তোমাদের কোনো পরীক্ষায় কোনো দিন আসার কোনো সুযোগ নাই, অন্তত এই লেভেলে। আমরা সম্পূর্ণটা একদম 1 মিনিটে রিভিশন দিয়ে দেব, 1 থেকে 2 মিনিটে। তাইলে আমাদের পড়তে লাগলো দেখো প্রায় 1 ঘন্টা, বাট আমরা রিভিশন দিব 1 থেকে 2 মিনিটে। ব্যাপারটা এরকমই, তুমি প্রথম যখন একটা জিনিস আত্মস্থ করতে যাবা তোমার সময় বেশি দিতেই হবে, কিন্তু একবার আত্মস্থ করার পর সেকেন্ড টাইম তুমি যেটা ওইটা পড়তে যাবা, ওই আত্মস্থ করার দেখবা যে 10 ভাগের 1 ভাগ সময় তোমার লাগতেছে না। আমরা একটা বই পরীক্ষার আগে মনে করো 7 দিন ছুটি থাকলে দেখা যাচ্ছে প্রথম 2 দিন 3 দিন আমরা কিছুই পড়াশোনা করি না, লাস্টের 3-4 দিন ধরে পড়ে বইটা কোনো রকম একবার শেষ করি, আর পরীক্ষার আগের রাতে দেখা যাচ্ছে একবার দুইবার রিভিশন দিয়ে ফেলি, মানে শেষে সেরকম হয়ে যায়। ব্যাপারটা এরকমই, প্রথমবার পড়তে একটু সময় লাগবে, বাট রিভিশন দিতে আমাদের খুব কম সময়ে শেষ হয়ে যাবে। এজন্যই বলতেছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমরা যেগুলো অনলাইনে ক্লাস নিচ্ছি এগুলো আবার খুব শর্টে আমরা রিভিশন দিয়ে দিতে পারবো। দেখা যাচ্ছে যে একদিনে একটা অধ্যায় রিভিশন দিয়ে দেওয়া যাবে ক্লাস নিলে। সো কোনো সমস্যা নাই, এটা নিয়ে মানে চিন্তার কিছু নাই। আমরা একটু রিভিশন দিই, যতটুকু পড়লাম একদম প্রথম থেকে আমরা একটু আবার মেমোরাইজ করি। কই কি যে হচ্ছে, আচ্ছা যে এখানে যা হয় হোক, আমরা দেখি কি কি পড়লাম। আমরা আমরা আজকে মূলত পড়ছি জাস্ট বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধত্ব সম্পর্কে। এটা সংজ্ঞা কাকে বলে? মানুষের কতিপয় রং দেখার, শনাক্ত করার এবং পার্থক্য করার অক্ষমতা। তাহলে করার অক্ষমতা জনিত চোখের সমস্যাকে কি বলা হয়? বর্ণান্ধতা বলা হয়। তাহলে 10 জন পুরুষ একজন, 3টা পয়েন্ট। 10 জন পুরুষ একজন, 10 জন পুরুষে একজনে এই সমস্যা হইতে পারে। উদাহরণে আমরা জানি যে যারা স্বাভাবিক তারা দেখবে 74, যারা অল্প অল্প দেখে তারা দেখবে 21, আর যারা কিছুই দেখে না তারা কিছুই দেখবে না, সম্পূর্ণ বর্ণান্ধ যারা। তাহলে বর্ণান্ধতা কীভাবে ঘটে? মানুষের রেটিনায় 2 ধরনের কোষ থাকে, রড কোষ, কোন কোষ। এদের মধ্যে কোন কোষ এই আমাদের রঙিন বস্তু দেখতে সহায়তা করে? কোন কোষ। কোন কোষে আবার 3 ধরনের কোষ থাকে, একটা আর তার মানে রেড, আর একটা জি, আর একটা বি। রেড, গ্রিন, ব্লু এই 3 ধরনের রং দেখার জন্য সহায়তা করে। তাইলে এই এই 3 ধরনের পিগমেন্ট থাকে এদের, তাহলে বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে আর কি। তাহলে পিগমেন্টটা থাকে হচ্ছে কোন কোষে, তাহলে কোন কোষের এই পিগমেন্ট নষ্ট হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা হইলে বা না থাকা, অনুপস্থিত, এরকম হইলে এই মানুষ বর্ণান্ধ হইতে পারে। তাইলে এই কথাগুলো এখানে বলা আছে। তাইলে চোখের কোন কোষের রং শনাক্তকারী পিগমেন্ট থাকে এগুলো আমাদের হয়ে গেছে। তাইলে কারো চোখে একটা পিগমেন্টের অভাব হইলে সে লাল সবুজ বর্ণান্ধ, আর একাধিক পিগমেন্টের অভাব হইলে লাল সবুজের পাশাপাশি নীল হলুদ বর্ণান্ধ। তাই এই জন্য লাল সবুজ যেহেতু সবার মাঝেই থাকে, নীল হলুদরাও সবাই
লাল সবুজ বর্ণান্ধ, এই জন্য লাল সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। প্রকারভেদে চলে আসি, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে অর্জিত। লাল সবুজ সাধারণত জন্মগত আর নীল হলুদ হচ্ছে সাধারণত অর্জিত। তাহলে কারণ কি কি? প্রধান কারণ দুইটা, একটা বংশগত আর একটা ওষুধ। তাহলে প্রধান কারণ এই দুইটা, যদি পরীক্ষার খাতায় বাকিগুলা নাও লেখো কোনো সমস্যা নাই, বাট এই দুইটা লিখতেই হবে। তাহলে প্রথমে চলে আসি বংশগত, জন্মগত বা জেনেটিক। মা বাবা বর্ণান্ধ হইলে এই হচ্ছে সন্তানও বর্ণান্ধ হইতে পারে, এটুকু লিখলেও হবে। আরও বেশি যদি লিখতে চাও সেক্ষেত্রে নারীর চেয়ে পুরুষে বর্ণান্ধ বেশি হয়, বর্ণান্ধ মায়ের ছেলে বর্ণান্ধ হয়, বাবা মা উভয়ে বর্ণান্ধ হইলে মেয়ে সন্তান বর্ণান্ধ হয়। তার মানে সব সন্তানই মূলত বর্ণান্ধ হয় তখন। তারপর আমরা চলে আসি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধের নাম জানতে হবে, হাইড্রক্সিক্লোরোকুইনিন, একদম মুখস্থ থাকা লাগবে, কালকে খাতায় 10 বার লিখবা এই ক্লাস শেষ করে। তাহলে হাইড্রক্সিক্লোরোকুইনিন ইংরেজি নামও ইয়ে করে রাখো, লিখে রাখো। অপশনে ইংরেজি দিয়ে দিলে ইংরেজিতে অ্যান্সার করতে হবে। হাইড্রক্সি ক্লোরো, CHLO আর ও, কুইনিন, QUININE, হাইড্রক্সিক্লোরোকুইনিন। HYDROXY, হাইড্রক্সি। ক্লোরো, CHLORO, কুইনিন, QUININE, কুইনিন। কুইনিন, এই কুইনিনটা অপশনে দেখো, এটুকু দেখো 9 10-এর 9, এই জন্য অপশনে 9ও লেখা থাকে। কুইনিনের বদলে কুইনাইনও থাকতে পারে, একই জিনিস কিন্তু। এটা আবার ভুল ভাইবো না যে এরকম ভাবতে পারো যে তোমাকে বিভ্রান্ত করার জন্য কুইনাইন নামে হয়তো অন্য কিছু আছে ওইটা দিয়ে দিছে, আসলে তা না। এই 9 মানেই নিন একই জিনিস, কুইনাইন আর কুইনিন একই জিনিস। চার্জি শেষে পড়াইতে ওকে, এত শেষ। এর সাথে আমরা যদি আরো লিখতে চাই হবে, আর হচ্ছে চোখে আঘাত লাগলে এক্সট্রা নাইস টু নো, এটা এমনি নিজে যখন অবশ্যই গমের মধ্যে পড়বে। আপনারা চলে আসি বিভিন্ন অবস্থায় পিতামাতার সন্তানের মধ্যে বর্ণান্ধতার সঞ্চারণের সম্ভাবনা। আমরা দুইটা আমরা করে ফেলছি, এটাতে আমরা 1:1:1:1 পাইছি বোধ হয়, কি যে লিখলাম, মানে সবগুলো এক আর কি। আর এটাতে পাইছি 2:1 বলতে পারো, 1:1 বলতে পারো, কারণ 2:2 এর শর্ট ফর্ম 1:1। আর বাকিগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দেখা, অথবা সবাই আমাকে জানাবা, বা ক্লাসের আগে আমি জিজ্ঞেস করব যে কত আসছে কার, আমি আলাদা করে জিজ্ঞেস করে নিব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে একটু মাইক্রোফোনটা অন করে আমরা প্রশ্ন করি। আর কোনো জিজ্ঞাসা যে কোনো কিছু থাকলে বলো, আর না হলে আমরা ক্লাসটা শেষ করবো আজকে এখানে। অনুপাত বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, মানে যদি দুইটা একরকম হয় তাহলে বুঝতে পারছি। আচ্ছা, কোনটা তুমি? বুঝতে পারছি, মানে আমরা ওই যে বলতেছি যে সুস্থ পুত্র, অসুস্থ বাহক, এগুলার হিসেব, তাই তো? দেখো প্যাটার্ন কি কি থাকবে, এইটা একটু বুঝো, তাইলেই হবে। দেখো আমি একটু সংক্ষেপে লিখি, হ্যাঁ, জায়গা কম। স্বাভাবিক কন্যা, এইটা একটা ভ্যারিয়েন্ট থাকবে, তাই না? আবার স্বাভাবিক পুত্রও তো থাকবে নাকি? স্বাভাবিক পুত্র, এই ধরনের একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে। কন্যার মধ্যে আর কি থাকতে পারে? বাহক। তাইলে কন্যার মধ্যে আর কি আমরা একটু দেখি, বাহক কন্যা। আর থাকতে পারে না কন্যার মধ্যে? অসুস্থ কন্যা। ওকে, পুত্রে চলে আসি। স্বাভাবিক পুত্র থাকতে পারে, এরপর কি থাকতে পারে? বাহক পুত্র থাকতে পারে রে। হ্যাঁ, বাহক পুত্র থাকে। ছেলেরা কি বাহক হইতে পারে রে? হ্যাঁ, তাইলে ছেলেদের কোনো বাহক থাকবে না, ছেলে কি থাকবে? অসুস্থ পুত্র। তাইলে ভ্যারিয়েন্ট এর বাইরে যাওয়ার তো সুযোগ নাই, তাই না? ভ্যারিয়েন্ট হলে তো এই কয়টাই হবে নাকি? ভ্যারিয়েন্ট হলে 5 ধরনের মধ্যেই থাকবে, ঠিক আছে না?
এখন এখন মনে কর যে আমার খোপ আছে কয়টা, টোটাল 9টা। উপরের খোপের তো আমাদের হিসাব নাই, আমাদের হিসাব হয় হচ্ছে কি আঁকলাম, এটা আরেকটা আঁকা লাগবে, এই পাশে আঁকি। একটা আমাদের হিসাব হয় মূলত এই যে নিচের এই কয়টার, তাই না? তার মানে এই 4টা খোপের, এই 4টা খোপের। তাহলে 4টা খোপের তিনটাতে মনে করে যে স্বাভাবিক কন্যা আসলো, স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। একটাতে আসলো যে হচ্ছে অসুস্থ কন্যা, এখানে আসলো মনে কর অসুস্থ কন্যা। তাহলে এটার অনুপাত কিভাবে করবি? স্বাভাবিক কন্যা যে কয়টাই থাকুক, স্বাভাবিক কন্যা যে কয় ঘরেই থাকুক, সবার জন্য আমি কয়টা লিখবো? একটাই লিখবো, স্বাভাবিক কন্যা। তাইলে স্বাভাবিক কন্যা অনুপাত আমরা কি লিখবো? অসুস্থ কন্যা। অসুস্থ। তারপরে আমরা কি দিব? সমান সমান। তারপরে আমরা অনুপাতটা লিখবো। এই অনুপাত লেখার সময় এখন এই স্বাভাবিক কন্যা কয় ঘরে ছিল সেই কয় ঘরের কথাটা লিখবো আমরা। তাহলে কয় ঘরে ছিল? 3 ঘরে ছিল, 3 লিখলাম। এই অসুস্থ কন্যা কয় ঘরে ছিল? এক ঘরে। 1 ঘরে, তাহলে আমরা 1 লিখলাম। বুঝাইতে পারছি? হ্যাঁ। যদি পেরে থাকি তাহলে আমি এখন একটা প্রশ্ন করি, সেটার উত্তর দাও। বিপদে ফেলে দিলাম নাকি? সমস্যা নাই, বিপদের কিছু নাই, সহজ ব্যাপারে, একবার বুঝলে আর জীবনে ভুলবা না। তাইলে আমার হিসেব হয়তো 4 ঘরের, আমি 4 ঘর আঁকি। হ্যাঁ, 4 ঘর। এখানে প্রথম ঘরে আমরা পেলাম হচ্ছে বাহক কন্যা, তারপরেরটাতে পেলাম হচ্ছে অসুস্থ কন্যা, তারপরটাতে পেলাম অসুস্থ পুত্র, তারপরটাতে পেলাম স্বাভাবিক কন্যা। এটার ফলাফলে কি লিখবা? এই যে ছক যে করবা, করার পর ফলাফল লিখবা, এই ফলাফলের ভেতরে কি লিখবা এক লাইনে আমাকে বলো। 1:1 হ্যাঁ হ্যাঁ, মানে 1 অনুপাত 1 অনুপাত 1। না, টোটাল কথা কি লিখবা? টোটালটা বলো একদম। এই ফলাফল লেখার পরে যে 2টা কোলন দিবা, এরপরে কথায় কি কি থাকবে বলো আমাকে। ও কথা। হ্যাঁ, কি থাকবে এখানে? নিচে তো চার্টের নাম লিখবা, যে চিত্র হচ্ছে পানেট স্কয়ার, তারপরে ফলাফল লিখবা, ফলাফলের ভেতর কি কি থাকবে, কি লিখবা, কিভাবে শুরু করবা। তাহলে এখানে আমি কি লিখবো দেখো। তাহলে প্রথমেই যে আগে দেখি বাহক কন্যা, তাহলে বাহক কন্যা, বাহক কন্যা, এরপর অনুপাত অসুস্থ কন্যা। অসুস্থ কন্যা, অসুস্থ পুত্র। আচ্ছা, অসুস্থ পুত্র, এরপর স্বাভাবিক কন্যা। স্বাভাবিক, স্বাভাবিক কে ছিল? স্বাভাবিক কন্যা, তাই না? আচ্ছা, যাই হোক, এই স্বাভাবিকটা একটু সামনে রাখার চেষ্টা করবা, তাইলে ভালো হয়। তাহলে স্বাভাবিকটা একটু প্রথমে রাখার চেষ্টা করবো, আগে দেখবো স্বাভাবিক আছে কিনা। কারণ প্রথমে তো স্বাভাবিক, তারপর হচ্ছে একটু খারাপ হচ্ছে বাহক, এই জন্য তাকে একটু পরে রাখছো। তারপর একদম খারাপ অসুস্থ, এই 2 জন অসুস্থকে একসাথে রাখছো। এইভাবে করবা, ঠিক আছে? তাইলে প্রথমে স্বাভাবিক। হ্যাঁ, ঠিক যে যদি হচ্ছে প্রথমেই বাহক আসে তারপরে যদি স্বাভাবিক আসে না না না, কোনো সমস্যা নাই, তাহলে ওটা তো ওইভাবে দিলে কি নেই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এইভাবেই লেখা হয়, এইভাবেই লেখা হয়। তাইলে স্বাভাবিক অনুপাত, স্বাভাবিক কন্যা থাকলে কন্যা, তারপর পুত্র থাকলে পুত্র, তারপর অনুপাত দিয়ে বাহক থাকলে বাহক, তারপর অসুস্থগুলা, এভাবে। ঠিক আছে? হ্যাঁ। এইটা হচ্ছে অনুপাত লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে কার কার সোজাসুজি কাকে রাখতেছো। এখন প্রথমে মনে করো বাহক কন্যা আছে, অসুস্থ কন্যা আছে, স্বাভাবিক আছে, বা স্বাভাবিকটা প্রথমে লিখছো স্বাভাবিক,
আছে। তাইলে সেক্ষেত্রে আমাদের এই স্বাভাবিক আগে দেখতে হবে কয় ঘরে, তারপর সেই কয় ঘরেরটা আগে প্রথমে লিখতে হবে, তারপরে দেখতে হবে বাহক কয় ঘরে, গুণে দেখে তারপরে ওই ঘরটা লিখতে হবে। এইভাবে গুনে গুনে বসাবা। প্রথমে একবারে গুনে নিয়ে একবারে বসাইতে যাও না, একটা একটা করে ধরবা, একটা একটা করে বসাবা, তাইলে ভুল হবে না কখনো। তাইলে আমরা মনে হয় আজকের ক্লাসটা শেষ করতে পারি এখানেই, নাকি? আগামীকালকে আমরা থ্যালাসেমিয়া পড়বো। থ্যালাসেমিয়ার নোটটা আমি দিয়ে দিব, আগেই চেষ্টা করব, কালকেও 8টাতে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।